গণেশ নামটা উচ্চারণ করলেই চোখের সামনে একটা নির্দিষ্ট ছবি ভেসে ওঠে, তাই না? হাতির মতো মাথা, পায়ের কাছে ইঁদুর, নাদুস নুদুস চেহারার এক দেবতা। তবে আজকের পর্বে চেনাবো এক অন্য গণেশকে। নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো বাংলার শেষ হিন্দু রাজার অজানা কাহিনী, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না। গল্প শুরু হচ্ছে 14 শতকের দ্বিতীয় ভাগে। বাংলার সিংহাসনে তখন শাহী রাজবংশের রাজা ইলিয়াস শাহ। সেই সময়ে একটাকিয়ার প্রভাবশালী কাশ্যপ গোত্রীয় বারীন্দ্র ব্রাহ্মণ ভাদুরী বংশে জন্ম নেন গণেশ নারায়ণ ভাদুরী। প্রভাবশালী পরিবারের ক্ষমতা আর নিজের বিচক্ষণতায় গণেশ হয়ে ওঠেন এখনকার বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুরের ভাতুরিয়ার জমিদার। গণেশ যখন প্রাপ্তবয়স্ক তখন বাংলার সিংহাসনে ইলিয়াস শাহের নাতি গিয়াসউদ্দিন। এই গিয়াসউদ্দিনকে ইতিহাস দক্ষ রাজার স্বীকৃতি দেয়নি। নিজের বাবা সিকান্দারের সঙ্গে সিংহাসন নিয়ে ঠান্ডা লড়াই, কামরূপ কামতা রাজ্যের কাছে যুদ্ধে হেরে যাওয়া, অবান্তর শত্রুতায় জড়িয়ে পড়া, পূর্বপুরুষদের ধর্ম সহিষ্ণুতা নীতি থেকে সরে আসা, কোনো কিছুই বাদ রাখেননি তিনি। তার শাসনকালে প্রজারা প্রথমে অসন্তুষ্ট আর পরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই সুযোগটাই কাজে লাগিয়ে নিজের গুটি সাজাতে শুরু করেন গণেশ। এরপর আচমকা বেনামি আততায়ীরা গিয়াসউদ্দিনকে হত্যা করে। তারপর সিংহাসনে বসেন গিয়াসউদ্দিনের ছেলে সাইফুদ্দিন, কিন্তু তিনি নাবালক হওয়ার কারণে তার আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয় 3 বছর পরে। ততদিন সাইফুদ্দিনকে সামনে রেখে রাজ্য পরিচালনা করতে শুরু করেন গণেশ নিজেই। অদ্ভুতভাবে অভিষেকের মাত্র কিছুদিনের মধ্যে সাইফুদ্দিনও নিজের বাবার মতো অস্বাভাবিকভাবে মারা যান। সাইফুদ্দিনের পরে সিংহাসনে বসেন তার দত্তপুত্র সিহাবুদ্দিন। অল্প বয়সী আর স্বল্প বুদ্ধি সিহাবুদ্দিন ছিলেন গণেশের হাতের মুঠোয় থাকা পছন্দের ব্যক্তি। তাই সাইফুদ্দিনের পরে সিহাবুদ্দিনকেও সিংহাসনে বসিয়ে সমস্ত সভাসদ, পারিষদ আর রাজকর্মচারীকে একে একে নিজের পক্ষে নিয়ে আসেন গণেশ। কিন্তু আশ্চর্যভাবে সিহাবুদ্দিনেরও মৃত্যু হয় গোপন আততায়ীর হাতে। মাত্র কয়েক বছরের মধ্যে 3 প্রজন্মের 3 রাজার মৃত্যু ঘিরে রহস্য। তাদের হত্যার জন্য কে দায়ী তার উত্তর ইতিহাসের পাতায় নেই। সিহাবুদ্দিনের পরে গণেশ সিংহাসনে বসালেন সিহাবুদ্দিনের শিশুপুত্র আলাউদ্দিনকে। তার সিংহাসনে থাকা বা না থাকায় আসলেই কিছু এসে যায় না। এই সুযোগেরই অপেক্ষাতে ছিলেন গণেশ। এক এক করে পথের সমস্ত কাটা সরানো আর শাহী বংশকে সমূলে দুর্বল করে দেওয়ার পরে সিংহাসনের যোগ্য দাবিদার আর কেউ রইলেন না। এবার গণেশ হয়ে উঠলেন গোটা বাংলার একচ্ছত্র অধিপতি। একেবারে যেন দাবার সুপরিকল্পিত প্যাচ, তাই না? ইতিহাস সাক্ষী আছে যে বাংলা তথা ভারতের রাজনৈতিক পালা বদলে ধর্ম একটা বড় ভূমিকা পালন করে। গণেশের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। একটা কথা মনে রাখতে হবে যে যতদিনে গণেশ রাজা হন ততদিনে দেশের রাজা আর প্রজার অনেকটা অংশই মুসলমান হয়ে উঠেছেন। এমন সময় একটা ঘটনা ঘটে। একদিন রাজা গণেশ থাকাকালীন দরবেশ বদরুল ইসলাম রাজসভায় ঢুকে রাজাকে প্রণাম না করে নিজের আসনে বসে করেন। ভরা রাজসভায় এমন আচরণ যথেষ্ট অপমানজনক। স্বভাবতই গণেশ এই অভদ্রতামির কারণ জানতে চান। উত্তরে বদরুল ইসলাম বলেন যে একজন শিক্ষিত ব্যক্তি কখনোই একজন বিধর্মীকে অভিবাদন করেন না। প্রচণ্ড রেগে গেলেও বাইরে থেকে শান্ত থাকলেন রাজা, কিন্তু বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে শুরু করে। গণেশের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি সেই দরবেশকে হত্যার আদেশ দেন। এই ঘটনার পর থেকেই গণেশকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনা শুরু হয়, যার নেতৃত্ব দেন মৃত গিয়াসউদ্দিনের সহপাঠী নূর কুতুব আলম। গণেশ যে আসলে একজন বিধর্মী মুসলিম বিদ্বেষী আর তার রাজত্বে মুসলিমরা সংকটে রয়েছেন এই মিথ্যে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগেন তিনি। বাড়িয়ে চড়িয়ে রক্ত গরম করা চিঠি লিখে প্ররোচিত করেন জৌনপুরের সুলতান ইব্রাহিম সার্কিকে। উত্তক্ত ইব্রাহিম বাংলা আক্রমণ করে বসেন। বাংলাকে বাঁচাতে গণেশের দিকে হাত বাড়িয়ে দেন তার বন্ধু রাজা শিবসিংহ। কিন্তু গণেশ আর শিবসিংহ ইব্রাহিমের বিশাল সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে পেরে ওঠেন না। তাই বাধ্য হয়ে গণেশকে সন্ধি করতে হয় ইব্রাহিমের সঙ্গে। সন্ধির শর্ত হল গণেশের ছেলে যদুকে ইসলামে ধর্মান্তরিত করে সিংহাসনে বসালে ইব্রাহিম সেনা সমেত ফিরে যাবেন। তাই বাধ্য হয়ে শর্ত অনুযায়ী ধর্ম বদলে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে বাংলার রাজা হন গণেশের ছেলে যদু। সন্ধি হয়ে গেছে, যুদ্ধ শেষ, ইব্রাহিম ফিরে গেছেন জৌনপুরে, বাংলার সিংহাসনে আবার মুসলিম রাজ।
তাই তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নিলেন না রাজা গণেশ। সবকিছু শান্ত হওয়ার পর সঠিক সময়ে গণেশ প্রথমে নিজের ছেলে যদু শুদ্ধিকরণ করিয়ে হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন। তারপর তাকে সিংহাসনে রেখে নিজেই রাজ্য পরিচালনা শুরু করেন, পাশাপাশি শুরু করেন বিরোধীদের দমন। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন যে সিংহাসনে বসার 1 বছর পরেই রহস্যজনকভাবে গণেশের মৃত্যু হয়। গণেশের মৃত্যুর পরে যদু আবার ইসলাম ধর্মে ফিরে গিয়ে জালালউদ্দিন নাম নিয়ে শাসন করতে শুরু করেন। গুণধর যদু ওরফে জালালউদ্দিন তার শাসনকালে কি কি কীর্তি করেছে সে ব্যাপারে কিছু নাই বা বললাম, আপনি চাইলে পড়াশোনা করে দেখতেই পারেন। দেখুন, প্রায় 500 বছরের মুসলিম শাসনের মধ্যে কয়েক বছরের জন্য হলেও রাজা গণেশ যেভাবে নিজের কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে প্রায় একা হাতে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন তা প্রশংসার দাবি রাখে। একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া দরকার, এই গল্প হিন্দু মুসলমান বিভাজনের গল্প নয়। এই গল্প বিদেশি শাসকের চোখে চোখ রেখে বাংলার এক ভূমিপুত্রের গর্জে ওঠার গল্প। এই গল্প বাংলার শেষ হিন্দু রাজার গল্প। এই গল্প রাজা গণেশের গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন, মন্তব্য, আলোচনা, সমালোচনা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো আর সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।